এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুনছেন রক্তখাকি অডিও সিরিজ দ্বিতীয় পর্ব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিয়ার ফেদারকে। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের রক্তখাকি দ্বিতীয় পর্ব। গত দুদিনে অনুপম এক ফোঁটা খাবার মুখে তোলেনি। নেপাল পিড়াপিড়ি করতে বিরক্ত হয়ে খেদিয়ে দিয়েছে। এই দুদিনে শ্রীনিবাসকে একাধিক ইমেল পাঠিয়ে হোয়াটসঅ্যাপ ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি। ধ্যানে বসার মতো মনোবল এই মুহূর্তে অনুপমের আর নেই। 2 বছরের অক্লান্ত সাধনার তবে কি এইখানেই পরিসমাপ্তি? এই অর্থহীন জীবনে যেটা তাকে বেঁচে থাকার রসদ যোগাচ্ছিল, সেই অভ্যাসটা হঠাৎ যেন তার থেকে এক লহমায় ছিনিয়ে নেওয়া হয়েছে। আত্মহত্যা করার ঝোঁকটা আবার এতদিন পর ফেরত আসতে শুরু করেছে। হুইল চেয়ারে বসে অনুপম আকাশ পাতাল চিন্তা করছিল। আচমকা মোবাইলের ঘন্টা বেজে উঠল। ওপারে সমরেশের স্বর। কি সব ছেলে মানুষ শুরু করেছিস? হ্যাঁ, নেপাল বললো খাওয়া দাওয়া ছেড়ে অনশন চালাচ্ছিস। তুই আবার গান্ধীজি ভক্ত কত গেলি? হ্যাঁ, এত দুঃখের মধ্যেও অনুপম হেসে ফেলল, বলল, নেপাল তাহলে তোকে ফোন করেছে? ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিচ্ছি। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আরে বাবা, তেমন কিছুর দরকার নেই। আরে তোকে আবার এত দূর? তোকে আর ন্যাকা গোসায় সাজতে হবে না। তাছাড়া আমি কাছাকাছির মধ্যেই রয়েছি। বিহালা চৌরাস্তা একজন ক্লায়েন্টকে ভিজিট করতে এসেছি। ফোন রেখে দিয়ে অনুপম হুইল চেয়ার ঠেলে বারান্দায় এসে বসল। সমরেশ যাই হোক না কেন, সে যে একজন খাঁটি বন্ধু, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বৃষ্টির বেগটা আবার বাড়ল। আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখে অনুপমের বড্ড ভালো লাগলো। পুরনো কিছু সুখ স্মৃতি মনের কোণে উঁকি দিতে শুরু করলো। যা কিছু দুর্ভাবনা আর নিরাশা, সেগুলোকে সরিয়ে রেখে ঝোড়ো হাওয়া আর জলের ঝাপটা অনুপম বেশ উপভোগ করতে লাগলো। হঠাৎ আকস্মিক এক ছন্দ পতন, একটা তীব্র যান্ত্রিক কোলাহল কানে এলো। প্রবল বেগে কোনো মোটর গাড়ির ব্রেক কষার তীক্ষ্ণ কাতর ধ্বনির সঙ্গে সঙ্গে টায়ার ঘষ্টানোর তুমুল শব্দ। চমকে উঠে নিচের দিকে চাইতেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অনুপমের বুকের ভেতরটা কেঁপে উঠল। উল্টো দিকের ফ্ল্যাটের নতুন বাসিন্দা তরুণী মেয়েটি রক্তাক্ত জখম অবস্থায় রাস্তার মাঝে পড়ে রয়েছে। সামনেই একটা ভ্যান গোছের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চালক হয়তো কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল। হুঁশ ফিরতেই দ্রুত গাড়ি নিয়ে পালালো। এত তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল যে অনুপম গাড়ির নম্বরটাও ঠিক মতো পড়ে উঠতে পারল না। ওদিকে মেয়েটি অসহায় ভাবে হাত পা ছুঁড়তে ছুঁড়তে একেবারে নির্জীব হয়ে পড়ল। প্রবল বৃষ্টির মধ্যে নির্জন গলিতে একটা লোকও দেখা যাচ্ছে না। অনুপমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে বেশি কিছু বুঝে ওঠার আগেই ওই বাড়ি থেকে একজন পুরুষ বেরিয়ে এসেছে। লোকটি ছুটে এসে রাস্তায় পড়ে থাকা মেয়েটিকে পাঁজা কোলা করে তুলে বাড়ির ভেতরে ছুট লাগালো। অনুপমের হঠাৎ নিজেকে বড় অক্ষম আর অসহায় মনে হলো। শরীরের এই প্রতিবন্ধকতা নিয়ে সে নিজের বা অন্য কারোর কোনো কাজেই আসবে না। গলির মুখে আবার গাড়ির শব্দ পাওয়া গেল। বারান্দা থেকে অনুপম দেখল বাড়ির সামনে একটা সাদা অ্যাম্বাসেডর রাস্তার দুধারে জলের ঢেউ তুলে এসে দাঁড়িয়েছে। সমরেশ ও এসেছে। অনুপম দরজা খুলে অপেক্ষা করতে লাগলো। অনুপমের ফ্ল্যাট লিফটের মুখোমুখি। সমরেশ লিফট থেকে বেরোতে অনুপম চেঁচিয়ে বলল, সমরেশ, তুই ঠিক সময় এসেছিস। এক্ষুনি একবার উল্টো দিকের বাড়িটায় যা। হ্যাঁ, কিন্তু কেন? অনুপম সংক্ষেপে ঘটনার বিবরণ দিতেই সমরেশ আর কথা না বাড়িয়ে দৌড় লাগালো। অনুপম হুইল চেয়ারে বসে ছটফট করতে লাগলো। মেয়েটির যেরকম চোট লেগেছে তাতে আঘাত গুরুতর হবারই সম্ভাবনা। এতক্ষণ বেঁচে আছে কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। তবে যদি এখনো বেঁচে থাকে, সমরেশ নিশ্চয়ই ওদের সাহায্য করতে পারবে।
অনুপমের অপেক্ষার শেষ হলো। মিনিট কয়েক পরে সমরেশের পায়ের ভারী শব্দ শোনা গেল। সমরেশের মুখে বিরক্তির স্পষ্ট ছাপ দেখা গেল। রুক্ষস্বরে সে বলল, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি খোঁজ নিয়ে এলাম। তোকে তো বললাম আমার উল্টো দিকের বাড়িটার কথা, ওই যে ওইটা। অনুপম উল্টো দিকের বারান্দার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, তুই কোথায় গিয়েছিলিস? সমরেশ রাগী চোখে সেদিকে চেয়ে বলল, আমি এখনই ওখান থেকে বোকা বনে এসেছি। মদ তো আমি খাই রে শালা, নেশা দেখছি তোর ধরেছে। ঠিক আছে, আমি নিজে গিয়েই দেখে আসছি। তবে কিন্তু যাবি কি করে? ও বাড়িতে লিফট নেই, যেতে হবে সিঁড়ি ভেঙে। ও তাই তো, এখন তবে সে কি করবে? ঠিক আছে, আমি না হয় আরেকবার যাচ্ছি, তুই বারান্দায় বসে নিজের চোখেই দেখবি। দেখা যাক তোর ভুল ভাঙানো যায় কিনা। সমরেশ চলে যেতে অনুপম বারান্দায় গিয়ে প্রতীক্ষা করতে লাগলো। একটু একটু করে সময় কাটতে লাগলো। প্রায় মিনিট 15 পর সামনের ফ্ল্যাটের বারান্দার পর্দা সরে গেল। সমরেশ বারান্দায় এসে দাঁড়ালো, সঙ্গে সেই বাড়ির পুরুষ বাসিন্দাটি। লোকটার মুখের আদলে ধূর্তামি আর নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট। একবার অনুপমের দিকে অবজ্ঞার দৃষ্টিতে চেয়ে সে মুখ ঘুরিয়ে নিল। অনুপম নিজের বারান্দা থেকে চিৎকার করে বলল, মেয়েটা কোথায়? সমরেশ লোকটিকে অনুরোধের সুরে কিছু বলতে সে ভিতরের দিকে চেয়ে কাউকে আহ্বান জানাতেই এবার সপ্রতিভ ভঙ্গিতে এসে দাঁড়ালো সুন্দরী একটি তরুণী। আধ ঘন্টা আগে অনুপম একেই মোটর গাড়ির আঘাতে রাস্তার মাঝ বরাবর মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেছে। অনুপম আবার চোখ কচলে ভালো করে দেখল, মেয়েটিকে তো সম্পূর্ণ সুস্থ বলেই বোধ হচ্ছে, এবং কোশমিনকালে এর কোনো দুর্ঘটনা ঘটেছে সেটা দেখে মনে হওয়ার কোনো কারণ নেই। সমরেশ ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য ভুবনেশ্বর গেছে। যাবার আগে অনুপমকে প্রচুর পরিমাণে জ্ঞান দিয়ে তবেই অবশ্য গেছে। পেটের সমস্যার ফলে মাথা গরম হওয়া নাকি কিছুমাত্র বিচিত্র নয়। অতএব সমরেশ ফিরে এসে সর্বপ্রথম যে কাজটি করবে সেটা আর কিছু নয়, অনুপমের জন্য এমন কোনো সংস্থার খোঁজ করা যারা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য উপযুক্ত শরীর চর্চার বন্দোবস্ত করতে সক্ষম। অনুপম সমরেশের কথার প্রতিবাদ করেনি, কারণ সে নিজেও দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে পড়েছে। তবে কি সত্যি মাথাটা গেল? গত কয়েকদিন ধরে ধ্যানের সময় সে যা দেখে চলেছে তাও কি একরকমের অলীক কল্পনা? সারা রাত উদ্বেগ আর দুর্ভাবনায় বিনিদ্র রজনী কাটিয়ে অনুপম অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলল। পরীক্ষা করে দেখাই যাক কি হয়, তবে আগে গাড়ির নাম্বারটা মনে করা দরকার। কেমন যেন সব গুলিয়ে গেছে। অনুপম নাম্বারটা মনে করার চেষ্টা করল। প্রথম সংখ্যাগুলো WB01A, কিন্তু তারপরটা কি যেন 7648 হতে পারে বা 7458 হতে পারে। অনেক চিন্তা ভাবনা করার পর অনুপম নাম্বার দুটো কাগজে লিখে হাঁক পারল। নেপাল, একবার শুনে যাও। নেপাল রান্নাঘরে ছিল। ডাক শুনে গামছায় হাত মুছতে মুছতে এসে হাজির হলো। অনুপম কাগজটা নেপালের হাতে ধরিয়ে বলল, এই যে নেপাল, তুমি সেদিন বলেছিলে না যে তোমার পাশের বাড়ির ছেলেটা মোটর ভেহিকলসে দালালি করে, তাকে দিয়ে এই গাড়ি দুটোর খোঁজ জোগাড় করতে পারবে? নেপাল কাগজে এক ঝলক দৃষ্টি নিক্ষেপ করে বলল, সে আর এমন কি ব্যাপার, আমি বিকেলে গিয়েই দেখবো খন। না হে অত দেরি আমার পোষাবে না, এটা এক্ষুনি দরকার। তুমি এখনই একবার যেতে পারবে? নেপাল এ কথায় অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলো। অনুপমার কথা না বাড়িয়ে মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে নেপালের হাতে গুঁজে দিয়ে বলল, এ নাও, সব খরচ মিটিয়ে যেটা বাঁচবে সেটা তোমার। নেপালের মুখে এবার হাসি ফুটে উঠল। 32 পাটি দাঁত বের করে সে বলল, রান্না সেরেই ছুটেছি দাদা, একেবারে পাকা খবর নিয়ে তবেই আসবো। সন্ধে প্রায় 7টা। অনুপম ফোনের সামনে বসে আছে।
নেপাল দুটো গাড়িরই হদিশ করে ফেলেছে। একটা গাড়ি কোনো এক প্রভুদয়াল ত্রিপাঠীর, ঠিকানা শেক্সপিয়ার সরণি, আর অন্যটা বেহালা নিবাসী জনৈক শঙ্কর হালদারের। অনুপম প্রথমে ত্রিপাঠীর নম্বর ডায়াল করতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো। হ্যালো, মিস্টার ত্রিপাঠী আছেন? আপনি কোন আছেন? ওনার সঙ্গে একটু দরকার ছিল, একটু ডেকে দেওয়া যাবে? পুরুষ কণ্ঠটি জানালো সাহেব সবার সঙ্গে কথা বলেন না, সুতরাং পরিচয় না বললে ডেকে দেওয়া যাবে না। অনুপম বুঝল একে অন্য রাস্তায় ধরতে হবে। গলার স্বর যথাসম্ভব ভারী কি করে বলল, তোমার সাহেবকে বলো যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মিত্র সাহেব ফোন করেছেন। ওষুধে কাজ হলো। পুরুষ কণ্ঠটি অনুপমকে অপেক্ষা করতে বলে বিদায় নিল। কয়েক সেকেন্ড পরে ফোনের মধ্যে থেকে পালিশ করা স্বর ভেসে এলো। হ্যালো, ত্রিপাঠী হিয়ার। মিস্টার ত্রিপাঠী, কাল বিকেলে জোকার ডিএল মিত্র রোডে আপনি একজন মহিলাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছেন। সেই প্রমাণ আমার কাছে আছে। হোয়াট রাবিশ, হুজ দ্যাট? অনুপম আগের মতোই মেজাজটা বজায় রাখল। চালাকি করেও এ যাত্রায় আপনি রেহাই পাবেন না, কারণ সবকিছু আমার চোখের সামনেই ঘটেছে। স্টুপিড! একটা বিশ্রী গালাগাল দিয়ে ত্রিপাঠী ফোন রেখে দিল। অনুপম ধাতস্থ হতে একটু সময় নিল। ত্রিপাঠীর নাম তাহলে বাদ দিতে হচ্ছে। লোকটা এই ব্যাপারে কিছু জানে বলে তো মনে হচ্ছে না। এবারে তবে দ্বিতীয় মক্কেল শঙ্কর হালদারকে বাজিয়ে দেখা যাক। রিজেন্ট স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর সুব্রত দাস কম্পিউটার স্ক্রিনে সিসিটিভি ফুটেজ গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। এএসআই গৌরব ঘরে ঢুকে গলা খাঁকড়ে নিজের উপস্থিতি জানান দিতে ভদ্রলোক আর চোখে চাইলেন। গৌরব হাতে ধরা কাগজের তোড়ার দিকে ইঙ্গিত করে বলল, কল রেকর্ডস ঘেটে আরও বেশি করে কনফিউজড হয়ে পড়লাম স্যার। ওই মেয়েটি রিয়া চৌধুরী কয়েকদিন ধরে একটা বিশেষ নম্বরে যোগাযোগ রাখছিল। নম্বরের মালিকের খোঁজখবর চলছে, মানে শেষ ফোনটা অবশ্য এসেছিল মেয়েটি ফিয়ন্সের কাছ থেকে। স্যার এরপর হঠাৎ করে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়, আর তারপর থেকে সেই অবস্থাতেই রয়েছে। স্ক্রিন থেকে চোখ না তুলেই সুব্রত বললেন, আর অন্য ফোনটা যেটার সঙ্গে মেয়েটি টাচে ছিল সেটার কি দশা? তারপর ক্ল্যারিসের দরজায় ঢোকার আগেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে ফোনটা ডেড হয়ে গেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি ফোনটা ফলস ডকুমেন্টে রেজিস্টার করা। একবার এদিকে এসো তো গৌরব, তোমাকে কিছু দেখাতে চাই। গৌরব সামনে এসে হাজির হতেই সুব্রত কম্পিউটারের পর্দার দিকে দেখিয়ে বললেন, ওই যে রিয়ার সঙ্গে একজন যুবককে বসে থাকতে দেখা যাচ্ছে, লোকটাকে কোথায় যেন দেখেছি। বলতো, রিসেন্টলি কোথাও দেখেছি হয়তো। কোনো ফাইলে কি এর কিছু ছবি টবি আছে বলে মনে হচ্ছে? গৌরব কয়েক মুহূর্ত ভিডিওর দিকে চেয়ে ভ্রু তুলে বলল, আরে এই ছবিটা তো বিধাননগর থানা থেকে ইমেল করেছিল। ভুলে গেলেন স্যার? ওই যে একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছিল, ভেরিফিকেশনের জন্য ওরা কলকাতা সবকটা থানাতেই অ্যালার্ট করেছিল। সুব্রত দাস এবার চোখ কপালে তুলে বললেন, আরে আরে তাই তো, তা সেই মোড়ে হেজে যাওয়া বডিটা পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় এসে একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে খানাপিনা করলো, আর তারপরে একসঙ্গে ইলোপ হলো। ব্যাপারটা কি দাঁড়ালো? একই রকম দেখতে দুটো লোক, এমনটাও তো হতে পারে স্যার। সীতা আর গীতা, অথবা রাম আর শ্যাম। আমার তো মনে হচ্ছে অন্য কিছু। কথায় ছেদ পড়ল, কেননা কনস্টেবল বাবলু এসে জানিয়েছে বড়বাবু এক্ষুনি একবার দাসবাবুকে ডেকেছেন। সুব্রত মুখ দিয়ে বিরক্তিকর একটা শব্দ করে বললেন, ওফ, এই এই শুরু হয়ে গেল। এমনিতেই শালা একটা বিদঘুটে কেস, তারপর আবার বড়বাবু দেতানি দেওয়ার জন্য দিবারাত্রি হক ডাক করছেন। না হে গৌরব, এই পুলিশের চাকরিতে আর সুখ নেই। শঙ্কর হালদার নিজের অপরাধ স্বীকার করেছে। প্রথমে সবকিছু উড়িয়ে দেওয়ার একটা দুর্বল চেষ্টা অবশ্যই করেছিল, কিন্তু যখন অনুপম জানালো সে পুরো ঘটনাটাই ক্যামেরায় ধরে রেখেছে, তখন লোকটির হিঁচকি তোলার অবস্থা হলো।
ঘণ্টাখানেকের মধ্যেই সে অনুপমের সঙ্গে দেখা করতে আসছে। জানিয়েছে আসুক, অনুপমও সেটাই চাইছে। অপেক্ষার সময় তবে শেষ হল। বেল বাজতেই টবি চিৎকার করে উঠল। অনুপম টবিকে শান্ত হতে বলে দরজা খুলে দিল। শঙ্কর হালদারের বয়স বছর 35-এর বেশি হবে না, কিন্তু এর মধ্যেই মাথা জুড়ে চকচকে টাক পড়েছে। দু চোখের তলায় কালচে ছোপ, অনিয়ন্ত্রিত জীবনের সাক্ষ্য বহন করছে। দামি পোশাক পরিচ্ছদে আর্থিক সাচ্ছল্যের আভাস পাওয়া গেলেও রুচির পরিচয় বিশেষ পাওয়া গেল না। লোকটি অনুপমের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে বলল, অনুপম সেন কি আপনি? অনুপম গম্ভীরভাবে ঘাড় নাড়ল, তবে বসতে বলল না। এই লোকের সঙ্গে অযথা ভদ্রতার প্রয়োজন সে বোধ করছে না। শঙ্কর হালদার অবহেলা ভরা স্বরে বলল, আপনি যে প্রতিবন্ধী সেটা ফোনে বুঝতে পারিনি জানেন। কাজের কথায় আসা যাক। গাড়ির তলায় একজনকে যে চাপা দিয়েছেন সেই পুরো ঘটনাটাই আমার ভিডিও ক্যামেরায় ধরা আছে। হ্যাঁ, আমি বিষয়টা এখনো পুলিশকে জানাইনি, তবে মেয়েটির কোনো রকম ক্ষতি হলে সেই গ্যারেন্টি আমি দিতে পারছি না। শঙ্কর হালদার মন দিয়ে অনুপমের কথা শুনছিল। এবার জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, মেয়েটা এখনো মরেনি? আমি তো ভাবলাম অন স্পট ফিনিশ। যাই হোক, গ্যারান্টি পাওয়ার জন্য কত খরচ হবে? কত দিতে পারবেন? শঙ্কর আচমকা চোখ গরম করে বিকৃত স্বরে বলল, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন বলে দিচ্ছি। শঙ্কর হালদার লোকটা কেমন জানা থাকলে ফালতু ঘাঁটাতে সাহস পেতেন না। শালা হ্যান্ডিক্যাপ। নিন, এবার ঝটপট ভিডিও বের করুন। যদি না দিই তবে কি করবেন শুনি? প্রমোটারি করে খাই যখন, তখন 2-4টে গুন্ডা যে পুষে রাখিনি তেমন তো নয়। সুতরাং ভালোয় ভালোয়। অনুপমের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। শান্ত স্বরেই বলল, তাহলে তাই করুন গে যান, আর আমিও দেখি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এই তবে আপনার শেষ কথা। হ্যাঁ, এবার আপনি আসতে পারেন। মুহূর্তের মধ্যে শঙ্করের মধ্যে প্রায় একটা অভাবনীয় পরিবর্তন দেখা দিল। দুপাটি হলুদ ছোপ ধরা দাঁত বের করে বিনয় কণ্ঠে বলল, আরে সেন বাবু, যে ফালতু ফালতু মাথা গরম করে ফেললেন। আগে তো পুরো ব্যাপারটা জানবেন, তারপরে না হয়। সেদিন আমার ছিটে ফোটাও দোষ ছিল না। হঠাৎ কোথা থেকে মেয়েটা একেবারে গাড়ির সামনে চলে এলো, তারপরে ব্রেক কষতে না কষতেই। শঙ্কর এক মুহূর্ত থেমে পকেট থেকে একটা নোটের তারা বের করে অনুপমের চোখের সামনে নাচিয়ে বলল, রাস্তায় তো এরম কত ঘটনাই ঘটছে। আমি না হয় পুরো 10,000 টাকাই দেব একেবারে নগদ। আপনি বেকার ল্যাংড়া লোক ঘরে বসে আমাকে পেঁচে ফেলে এতগুলো টাকা রোজগার করলেন। এর চেয়ে বেশি লোভ কিন্তু করবেন না দাদা, পাপ হবে। পাপ পুণ্যের বিচার করা আপনার মতো নরাধমের কাজ নয়। এত কিছুর পরেও তিল মাত্র অনুতাপ দেখতে পেলে হয়তো তাও অন্য কিছু ভাবতাম। যাই হোক, ওই টাকার বান্ডেলটা নিয়ে এই মুহূর্তে বিদায় হন। তবে কি কথা দিচ্ছেন এই নিয়ে আর ঘোট পাকাবেন না? আপনাকে জেলে পাঠাতে পারলে আমি খুশি হতাম, কিন্তু এক্ষুনি সেটা করা সম্ভব হচ্ছে না। আমার মত পাল্টাবার আগে চোখের সামনে থেকে দূর হয়ে যান আপনি। শঙ্কর হালদার ইনিয়ে বিনিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনুপমের ক্রুদ্ধ হাবভাব দেখে আর কথা না বাড়িয়ে বিদায় নিল। পার্ক স্ট্রিটের ক্ল্যারিস রেস্তোরাঁয় গিয়েও তদন্তের বিশেষ সুবিধা হলো না। ম্যানেজার জানালো, অরিত্র দাস নামে একজন ব্যক্তি টেবিল বুক করেছিল। লোকটি পেমেন্ট নগদ টাকায় দিয়েছিল। এর বেশি ওরা আর কিছু জানে না। সুব্রত দাস সব শুনে টুনে চিন্তিত স্বরে গৌরবকে জিজ্ঞেস করলেন, ওদিকে তোমার কদ্দূর? আমিও খুব বেশি কিছু খবর পাইনি,
বিধাননগর থানা অবশ্য লোকটির হদিশ বার করেছে। নাম ওই যেটা বললো, অরিত্র দাস। 25 বছর বয়স, জলপাইগুড়ির বাসিন্দা, তবে চাকরির সূত্রে কলকাতা সল্টলেকে থাকত। জুন মাসের 7 তারিখে সেক্টর 5-এর একটা কনস্ট্রাকশন সাইট থেকে এর ডেড বডি উদ্ধার করা হয়। নগ্ন দেহ জুড়ে অগুন্তি চোট আঘাতের চিহ্ন ছিল। মার্ডারের আগে আগে লোহার রড দিয়ে মেরে হাঁটু দুটো মেরে থেঁতলে ভেঙে দেওয়া হয়েছিল। আর মৃত্যুর কারণ? হ্যাঁ, সেটাও খুব স্ট্রেঞ্জ স্যার। ছেলেটির পেট আর গলার মধ্যে ধারালো ছুঁচের মতো কোনো জিনিস ঢুকিয়ে শরীরের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত টেনে বের করে নেওয়া হয়েছিল। সুব্রত দাস মাথায় হাত দিয়ে বসে পড়লেন, বললেন, চাপ বাবা, কি বিতিকিচ্ছিরি ব্যাপার স্যাপার বলো তো। এদিকে নিখোঁজ মেয়েটির বাপ আবার একজন পেটোয়া প্রমোটার, পলিটিক্যালি লিঙ্কড। এদিকে বড়বাবু চাপ দিচ্ছে ইমিডিয়েটলি মেয়েটির সন্ধান করতে না পারলে কেসটা নাকি সিআইডির হাতে তুলে দেবে। সেটাই করে দেখুক না স্যার, বুঝে যাবে কত ধানে কত চাল। সেটা হতে দিলে তোমার আর আমার সার্ভিস রেকর্ডে যে কালো দাগটা লেগে যাবে সেটা ভালো দেখাবে তো? না হে না, হচ্ছে না। ব্যাপারটার আরো গভীরে গিয়ে ডুব দিতে হবে। নিশ্চয়ই আমাদের চোখ থেকে কিছু এড়িয়ে যাচ্ছে। এসো এসো, আবার প্রথম থেকে সব কটা পয়েন্টস ডিটেলসে খতিয়ে দেখা যাক। টেবিলের ওপর কম্পিউটার আর ফাইলের তারা ছড়িয়ে আবার বসে পড়লেন এসআই সুব্রত দাস আর এসআই গৌরব। কয়েকদিন হলো অনুপম প্রায় সর্বক্ষণ চোখে দূরবীন লাগিয়ে উল্টো দিকের বাড়িটায় নজর রেখে চলেছে। একটা বিষয়ে সে লক্ষ্য করেছে, ওই বাড়ির বাসিন্দাদের দিনের বেলায় প্রায় দেখাই যায় না, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এদের গতিবিধির বৃদ্ধি ঘটে। পাড়াটা এমনিতেই নির্জন, তারপর রাত 10টার পর তো একেবারে জনশূন্য হয়ে পড়ে। মাঝে মধ্যে দু একটা দলছুট গাড়ি যে গলিটায় ঢুকতে পারে না এমন নয়, সেটা অবশ্য বড় রাস্তায় ট্রাফিক জ্যাম এড়িয়ে শর্টকাট নেবার জন্য মরিয়া কিছু চালকের বোকামোর ফল। পরে যখন লোকগুলো বুঝতে পারে এটা বেশ কায়দা করে সাজানো গোছানো একটা ডেড এন্ড, তখন বাড়তি কসরত করে গাড়ি ঘুরিয়ে আবার ফেরত যেতে হয়। 3 দিন 3 রাত্রি এক টানা নজর রাখার পর অনুপম ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। গোটা সময়টা জুড়ে রাতের ঘুম, দিনের কাজকর্ম বিসর্জন দিয়ে প্রায় চাতক পক্ষীর মতো নির্নিমেষ দৃষ্টি মেলে বাড়িটার দিকে চেয়ে রয়েছে। যদিও সেখান থেকে প্রাণের সামান্যতম স্পন্দনও টের পাওয়া যায়নি। অনুপম অবশ্য নারী আর পুরুষটিকে একবার সদর দরজা খুলে ভিতরে ঢুকতে দেখেছে, কিন্তু বেরিয়ে যেতে দেখেনি। অবশ্য বাড়ির পেছনে দরজা থাকতে পারে, সেখান থেকে নিষ্ক্রান্ত হলে তার চোখে না পড়ারই কথা। অবশেষে তৃতীয় রাত্রিতে অনুপমের প্রতীক্ষার অবসান ঘটল। বাড়ির একতলায় লোহার শাটার খুলে একটা দুধ সাদা হন্ডা জ্যাজ গাড়ি বেরিয়ে এলো। পিচ রাস্তায় সশব্দে টায়ার ঘষে গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। অনুপম ঘড়ির দিকে চেয়ে সময়টা নোট করল। রাত প্রায় 11:30। এবার দেখা যাক এদের নৈশ অভিযান কতক্ষণে সাঙ্গ হয়। ঘণ্টা 3 পর প্রায় 2:30 নাগাদ গলির মুখে গাড়িটাকে ফেরত আসতে দেখা গেল। অপেক্ষা করতে করতে অনুপমের চোখে তখন তন্দ্রা নেমে এসেছিল। গাড়ির শব্দে আড়মোড় ভেঙে উঠে বসল। বন্ধ শাটারের সামনে গাড়ি দাঁড় করিয়ে চালক নেমে দরজা খুলে দিল। অল্প বয়সী মেয়েটি দরজা খুলে বের হলো। মেয়েটি সামনের দিকে অদ্ভুত ভঙ্গিতে হাত দুটো জড়ো করে রেখেছিল, যেন কোলে কিছু একটা পোটলা মতো ধরা রয়েছে। অনুপম ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু এই গলির স্ট্রিট লাইটগুলো গত কয়েকদিন ধরেই অকেজো হয়ে রয়েছে। অন্ধকারের মধ্যে অনুপম উকি ঝুঁকি মেরে হাল ছেড়ে দিল। হঠাৎ মেয়েটার হাতের পোটলাটা সামান্য নড়ে উঠল, আর সেখান থেকে শিশুকণ্ঠের অস্ফুট কান্নার শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে মেয়েটি হিংস্র পশুর মতো ঘর ঘর শব্দে গর্জন করে উঠল। যুবকটি তক্ষুনি চকিত দৃষ্টি মেলে চারপাশে দেখে নিল।
কোনো রকমে অন্ধকারের মধ্যে মিশে অনুপম লোকটির নজর এড়ালো। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি জরিপ করে ছেলেটি যেন নিশ্চিন্ত হলো। এবার সদর দরজা খুলে দিতেই মেয়েটি কোলের শিশুটিকে নিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। অবধ শিশুটি ততক্ষণে তেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সদর দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যেতেই চারিদিকে আবার থমথমে নীরবতা ছেয়ে গেল। অনুপম বিস্ফারিত দৃষ্টি মেলে মধ্যরাত্রির এই নাটক দেখছিল। যদিও কিছুই বোধগম্য হল না। দুর্ভাবনা আর উদ্বেগে অনুপম প্রায় অস্থির হয়ে পড়ল। একজন মানুষ তার খোলা চোখের সামনে চলন্ত মোটর গাড়ির তলায় চাপা পড়েও সম্পূর্ণরূপে অক্ষত থাকল, শরীরে কোথাও একটা আঁচড়ের দাগও না লাগিয়ে। সে কি আর 5টা মেয়ের মতো সাধারণ মানবী, নাকি অন্য কিছু? কিন্তু অন্য কি বা হওয়া সম্ভব? আর রাত বিরেতে গাড়ি হাঁকিয়ে ওই ছেলে মেয়েটি কার বাচ্চা তুলে নিয়ে এলো? অনুপমের মন বলছে খুব শীঘ্র বড় ধরনের কোনো অমঙ্গল ঘনিয়ে আসছে, যার চারা গাছ একটু একটু করে বেড়ে উঠছে উল্টো দিকের ওই 19 নম্বর বাড়িতে। টবির চিৎকারে অনুপমের ঘুম ভেঙে গেল। ঘড়িতে দুপুর 2টো। সারা রাত জেগে পাহারা দেবার পর বেলার দিকে ঘুমিয়ে পড়েছিল। ব্যস্ত হাতে কেউ টুংটাং শব্দে বেল বাজিয়ে যাচ্ছে। দরজা খুলে দেখা গেল ডাক পিয়ন দাঁড়িয়ে। একটা রেজিস্ট্রি করা খাম অনুপমের হাতে তুলে দিয়ে পিয়ন বিদায় নিল। খামের উপর মার্কারের মোটা কালিতে অনুপমের নাম লেখা। খামের পিছনে লেখা ফ্রম চারু শ্রীনিবাসন। নিচে চেন্নাইয়ের একটা ঠিকানা। দ্রুত হাতে খামের মুখ ছিঁড়ে ফেলতেই পিন দিয়ে আটকানো কয়েকটা ফুল স্কেপ কাগজ বেরিয়ে পড়ল। ইংরেজিতে লেখা চিঠিটায় চোখ বোলাতেই অনুপমের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ল। অনন্ত শ্রীনিবাসনের মৃত্যু সংবাদ। চিঠি লিখেছে তার ভাইপো চারু শ্রীনিবাসন। রবিবার বিকেলে আমার কাকা অনন্ত শ্রীনিবাসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর আগে ওনার ইচ্ছা ছিল অন্তত একবারের জন্য হলেও আপনার সঙ্গে যোগাযোগ করা, কিন্তু সেই সুযোগ শেষ অবধি হয়ে উঠল না। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আপনার উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন। সেটা আর অন্য কিছু কাগজপত্র যেগুলি উনি আপনাকে দিতে বলেছিলেন পাঠিয়ে দিলাম। অনুপমের হাত থেকে কাগজের তারা খসে মেঝেতে ছড়িয়ে পড়ল। শ্রীনিবাসন আর নেই। ভদ্রলোকের সঙ্গে কখনো চাক্ষুষ দেখা না হওয়া সত্ত্বেও অনুপম দরকার অদরকারে নির্ভরশীল হয়ে পড়েছিল। পথপ্রদর্শক আজ আর নেই। নিকট আত্মীয় বিয়োগে মানুষ যেমন শোকাচ্ছন্ন হয়ে পড়ে, অনুপমের মনের ভিতর তেমন উথাল পাথাল করে উঠল। অবশেষে অনুপম খানিকটা সামলে উঠল। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাগজগুলো কুড়িয়ে টেবিলের উপর রেখে ভারাক্রান্ত হৃদয়ে শ্রীনিবাসনের লেখা চিঠিটা চোখের সামনে মেলে ধরল। স্নেহের অনুপম, শরীর এতদিনে ইস্তফা দিয়ে বসেছে। কিডনি দুটো আগেই গেছিল, এবারে হাড়টাও বোঝা টানতে আপত্তি জানাচ্ছে। মনে হয় এ যাত্রায় আর সামলে ওঠা যাবে না। তাতে অবশ্য দুঃখ নেই। মৃত্যু আমার কাছে অজ্ঞাত কোনো যাত্রা নয়, পরিবর্তে এটাকে সুযোগ বলে ভাবতে ইচ্ছে করছে। আর যাই হোক না কেন, এরপরে আর ব্যাধির প্রকোপে নিত্যদিন জ্বলতে হবে না। চির রহস্যবৃত অজর অমর আত্মার যে অকট্ট প্রমাণ তুমি পেয়েছ, তার আভাস এই বিপুল মানব সমাজে মাত্র গুটি কয়েক ব্যক্তির করায়ত্ত। এই আবিষ্কারে সন্তুষ্ট হয়ে সাধনা এখানে ইতি দিতে পারো, অথবা সাহস সঞ্চয় করে প্রহেলিকাময় এই পথে এগিয়ে চলো। ভয়, বিপদ, ঈর্ষা
এসব শুধুমাত্র জীবিতদের ইন্দ্রিয় গ্রাহ্য জগতেই সীমাবদ্ধ নয়, ইন্দ্রিয়াতীত ভূমিতেও এর সমান অধিপত্য। তার অনুভব তোমার কিছুটা হয়েছে। মানুষের চেতনার সীমার বাইরে তার অতীতকৃত কর্ম শোধবোধের অপেক্ষায় থাকে। কোথাও না কোথাও সবাইকে তার সম্মুখীন হতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। তোমার দুর্ঘটনার বিষয়ে একটা অপ্রিয় প্রশ্ন কিন্তু থেকেই যায়। পেটের দায়ে যে বেচারার প্রাণটা অকালে গেল, তার মূল কারণ সন্ধান করলে কি তোমার অহংকার আর জেদটাই প্রধান অভিযুক্ত হবে না? জীবিতদের সমাজে যাদের কণ্ঠস্বর শোনার কেউ নেই, প্রেত লোকের অর্ধচেতন রাজ্যে তারা নিজের অর্থহীন অস্তিত্ব টিকিয়ে রাখতে ভীষণ রকম উদ্গ্রীব। আত্মানুসন্ধানে ব্রতী হও। তোমার সাফল্য দেখার জন্য আমার চর্মচক্ষের প্রয়োজন হবে না। ইতি অনন্ত শ্রীনিবাসন। সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ভাষাভাষী একজন মানুষ কখন যে তার প্রিয়জন হয়ে উঠেছে সেটা অনুপম এতদিন নিজেই টের পায়নি। রাতটা কাটলো না ঘুমিয়েই। অনুপমের মাইগ্রেনের সমস্যা রয়েছে। সেই মাথা যন্ত্রণাটা আবার ফেরত এসে তাকে বেশ ভোগাতে শুরু করলো। ভোরের আলো ফুটতে অনুপম শয্যার মায়া ত্যাগ করে উঠে বসল। এখন কিছু করার নেই। বেলার দিকে নেপাল এসে টবিকে বেড়াতে নিয়ে যাবে। অনুপম টিভির রিমোট অন করে খবরের চ্যানেলে নজর রাখতে শুরু করলো। হঠাৎ একটা অদ্ভুত খবরে অনুপমের গা শিরশির করে উঠল। আজ ভোরের দিকে বেহালা চৌরাস্তার মোড়ে জঞ্জালের ভ্যাট থেকে সাফাই কর্মীরা একটি নবজাতক শিশুর দেহ উদ্ধার করেছে। শিশুটির শুকিয়ে কাঠ হয়ে যাওয়া দেহে এক বিন্দু রক্ত অবশিষ্ট ছিল না। ব্লটিং পেপার যেভাবে কালি শুষে নেয়, যেন বাচ্চাটির শরীরে অন্তিম রক্তকণিকাটুকুও টেনে নিংড়ে বার করে নিয়েছে। প্রচন্ড বিস্ময় আর আতঙ্কে অনুপম উল্টো দিকের 19 নম্বর বাড়ির দিকে চাইল। সেই বাড়িতে যথারীতি প্রাণের লক্ষণ টের পাওয়া যাচ্ছিল না। মূর্তিমান রহস্যের মতো ঝকঝকে সুন্দর দোতলা বাড়িটা যেন অদ্ভুত হিংস্র দৃষ্টি মেলে অনুপমের চোখে চোখ রেখে সরাসরি চাইল। দম বন্ধ করা আতঙ্কে অনুপম চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে হাতে ধরা যন্ত্রটা নামিয়ে রেখে অনুপম নিরাশভাবে মাথা নাড়াল। সেলসম্যান সুবীর আশান্বিত দৃষ্টে চেয়েছিল। অবাক হয়ে বলল, সে কি স্যার, এটাও পছন্দ হলো না? আমি তো আপনাকে বলিয়ে দিয়েছিলাম যে এইসব ছেলে মানুষই খেলনা আমার চলবে না। আমি চাই একেবারে সাইলেন্ট কিছু। সুবীর ড্রোনের সুইচ অন করে ঘরের মধ্যে উড়িয়ে দিয়ে বলল, ওই যে দেখুন স্যার, এর বিশেষভাবে তৈরি প্রপেলারগুলো নয়েজ লেভেল একেবারে মিনিমাম, বুঝলেন, মিনিমাম লিমিটে বেঁধে রেখেছে। কত স্মুথলি চলছে দেখুন। অনুপম যখন কথার উত্তর দিল, বিরক্তির ঝাঁঝ ওর গলা থেকে বেরিয়ে এলো। আর এই যে ঘ্যাস ঘ্যাসের শব্দটা, এটা আপনার কানে ঢুকছে না বুঝি? ওটুকু তো হবেই স্যার। পাখা ঘুরবে আর আওয়াজ হবে না, তাও কখনো হয়? ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ভেবেচিন্তে পরে ফোন করব। সেলসম্যান আর কথা না বাড়িয়ে হতাশ ভঙ্গিতে নিজের বাক্স প্যাটরা সমেত নিষ্ক্রান্ত হলো। সমরেশ এতক্ষণ সোফার ওপরে বসে মজা দেখছিল। এবার চপল স্বরে বলল, তাই বুড়ো বয়সে হঠাৎ বাচ্চাদের হেলিকপ্টারের দিকে নজর কেন বাবা? এরপর তুই কোথায় খেলনা বাটিও চাইবি, তাই না? সমরেশের রসিকতায় অনুপম যার পর নাই বিরক্ত হলো। উত্তর না দিয়ে চুপ করে রইল। সমরেশ হালকা স্বরে গানের কলি ভাসতে শুরু করেছে। হঠাৎ একটা কথা মনে হতে অনুপম বলল, আচ্ছা,
বলছি, তুই তো নিউ টাউনের দিকে যাতায়াত করিস, তা টেকনো ওয়ার্ল্ডে গিয়ে আমার জন্য একটা ড্রোন নিয়ে আসবি? সে আর এমন কি ব্যাপার? হ্যাঁ, কালকে এনে দেবো। অনুপম এবার স্মার্টফোন খুলে একটা বিশেষ ছবি দেখাতেই সমরেশের চোখ কপালে উঠল। হাঁসফাঁস করে সে বলল, 1.5 লাখ টাকা দিয়ে খেলনা কিনবি তুই? এটা একদম বেস্ট কোয়ালিটির, নাইট ভিশন ক্যামেরা ছাড়া এক্স রে ভিউ রয়েছে, আর তাছাড়া এটা সাউন্ডলেসও। সমরেশের বিস্মিত ভাব দূর হবার বদলে আরও বেড়ে গেল। হাঁ হাঁ করে বলল, চাকরি তো নেই, এভাবে জমা টাকা ওড়ালে শেষে খাবি কি ভেবেছিস? তুই এনে দিবি কিনা সেটা বল। বেশ, তবে আগে শুনি ওই 1.5 লাখের যন্ত্রে কোন কার্যটা তো সিদ্ধি হবে। দেখ, এই মুহূর্তে আমি যদি সব কথা খুলে বলি না, তবে সেসব তোর পাগলের প্রলাপ বলে মনে হবে। এখানে কিছু একটা ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। কিছু মানুষের জীবন বিপন্ন হবে বলেই আমার ধারণা। আর সব কিছু জেনে বুঝেও যদি চোখ কান বুঝে বসে থাকি, তবে শরীরের সঙ্গে মনের দিক থেকেও নিজেকে ইউজলেস মনে হবে। আচ্ছা, তুই কি সেটাই চাস? সমরেশ চলে গেছে। নেপাল কাজকর্ম সেরে আগেই বিদায় নিয়েছে। আবার একটা বিষণ্ণ রাত অনুপমকে একাই কাটাতে হবে। সঙ্গ দেওয়ার জন্য অবশ্য টবি রয়েছে। অনুপম হুইল চেয়ার ঠেলে ঠেলে বারান্দায় চলে এলো। উল্টো দিকের 19 নম্বর বাড়িটা যথারীতি মুখ নির্বাক হয়ে রয়েছে। সেদিকে চেয়ে অনুপম একটা দীর্ঘশ্বাস ফেলল। হালকা বৃষ্টি শুরু হয়েছে। একখণ্ড ভেজা বাতাস অনুপমের মুখে ধাক্কা মেরে মাথার চুলগুলো উড়িয়ে দিল। অনুপমের মাথা যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। পুরনো কিছু বিষাক্ত স্মৃতি মাঝে মধ্যেই ওর মনে অনুশোচনার বোধ সৃষ্টি করে। কয়েক বছর আগের কথা হলেও অনুপমের স্পষ্ট মনে পড়ছে। বিথিন ছোড়াটা খানিক খ্যাপা গোছের ছিল। অনুপমের কখনোই ছেলেটাকে কাজের বলে মনে হয়নি। অনুপম হয়তো ওকে ইন্টারভিউ টেবিল থেকেই বিদায় করত, কিন্তু সহকর্মী বন্ধু অরিন্দমের অনুরোধে অল্প সময়ের জন্য মেনে নিতে হয়েছিল। 3 মাসের মধ্যে অরিন্দম ওকে অন্য সেকশনে ট্রান্সফার করে দেবে কথা দিয়ে ঢুকিয়েছে। বন্ধুর অনুরোধ রক্ষার্থে অনুপমকে অনিচ্ছা সত্ত্বেও ব্যবস্থাটা মেনে নিতে হয়েছে। যদিও তার চাই চটপটে স্মার্ট সেক্রেটারি, এসব জোকার দিয়ে কাজ চলবে না। কালিম্পংয়ে অনুপমকে যেতে হয়েছিল অফিসের দরকারি কাজে। যদিও মাত্র 2 দিনের ব্যবধান। ফের যাত্রা করতে হবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। বসের মুখের উপর অবশ্য না বলা সম্ভব হয়ে উঠল না। এদিকে আবার অন্য বিপত্তি। সকালে বেরোতে গিয়ে প্রকৃতির খামখেয়ালি পোনায় সব কাজ পণ্ড। তুমুল ঝড় বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় যাতায়াত করাই দুঃসাধ্য হয়ে পড়ল। সারা দিনে অনুপম অন্তত 4 প্যাকেট সিগারেট পুড়িয়েছে আর ছটফট করেছে। কাল বিকেলের ফ্লাইটটা যদি মিস হয়ে যায়, তাহলে অনুপমের চেয়ে বেশি ভুক্তভোগী আর কেউ হবে না। আগামীকাল সকাল 10টায় বাগডোগরা থেকে যে ফ্লাইট কলকাতায় যাচ্ছে, কোনো ক্রমে সেটা ধরা গেলেও বিকেল নাগাদ বৃষ্টি ধরে আসতেই অনুপম যুদ্ধকালীন ব্যস্ততায় প্রস্তুতি নিতে শুরু করল। কালিম্পং ব্রাঞ্চের ম্যানেজার লামা সাহেব হাঁ করে ছুটে এলেন। মিস্টার সেনের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই ওয়েটারে কি পাহাড়ি রাস্তায় গাড়ি ছোটবার কথা ভাবে, তাও আবার রাতের সময়? অনুপমের হাসি পেল। তার মতো এক্সপার্ট ড্রাইভারের কাছে এই সামান্য বাধা এমন কিছু নয়। লামাকে আশ্বস্ত করে বিথিনকে বলল সব গুছিয়ে নিতে, কিন্তু ছোড়ার মুখ দেখে মনে হলো ওর যেন পা সরছে না। শুকনো মুখে বলার চেষ্টা করল, কিন্তু স্যার, রাস্তায় কোনো বিপদ হবে না তো? অনুপমের বিরক্তি এবার চরমে পৌঁছালো। ঝাঁঝের সঙ্গে বলল, ওফ, তোমার যদি এতই ভয় হয় তাহলে এখানেই তো থেকে যেতে পারো। সিঙ্গাপুর থেকে ফিরেই অরিন্দমের সঙ্গে কথা বলবো। না না স্যার, সেরকম কিছু নয়, আপনি তো যাচ্ছেন। এরপরে অনুপম আর অপ্রয়োজনীয় কথা বাড়াবার দরকার বোধ করেনি। পাহাড়ি রাস্তায় কিছু দূর এগিয়ে যেতেই অনুপম টের পেল তাড়াহুড়ো করে বের হওয়াটা বোধহয় ঠিক হয়নি। ইতিমধ্যে ফের বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে দমকা হাওয়া। মাঝে মধ্যেই গাড়ি সামলানো মুশকিল হয়ে পড়ছে। অবিশ্রান্ত জলের ধারা কালো পর্দার মতো উইন্ডস্ক্রিনের কাঁচটাকে ঢেকে দিতে চাইছে। উইন্ডশিল্ড ওয়াইপার্সগুলো বিশ্রী শব্দ তুলে জল সরাতে যেন হিমশিম খেয়ে যাচ্ছে। অনুপমের কপালে চিন্তার ভাঁজ পড়ল।
এই গাড়ি চালিয়ে শেষ অবধি সমতলে পৌঁছনো কি যাবে? পাশে বসা বিথিনের দিকে তাকাতেই দেখা গেল সে চোখ বন্ধ করে বসে আছে। হঠকারিতা করাটা যে বিশ্রী ভুল হয়েছে সেটা মাথায় আসতেই অনুপমের ইচ্ছে হচ্ছিল নিজের গালেই চড় কষায়। এখন একটা সিগারেট ধরাতে পারলে হতো, হয়তো তাতে নার্ভের উপর খানিকটা দখল আসবে। সিগারেট সঙ্গে থাকলেও লাইটার খুঁজে পাওয়া গেল না। ধূমপানের আশা ছেড়ে শক্ত হাতে স্টিয়ারিং ধরে অনুপম বসে রইল। হঠাৎ পাহাড় জুড়ে গুম গুম শব্দ, পাহাড়ের ধস নেমেছে। চোখের সামনে অনুপম দেখতে পেল তার সামনে পাকদণ্ডী রাস্তাটা চিরে দুফাক হয়ে যাচ্ছে, আর কিছুই করার নেই। ততক্ষণে গাড়ি উল্টে খাদের দিকে গড়াতে শুরু করেছে। কানে এলো বিথিনের তীব্র আর্তচিৎকার। মাথার সঙ্গে ভারী কিছুর প্রচণ্ড ঠোকর লাগলো, সেই সঙ্গে শরীরটা যেন ভেঙে দুমড়ে যেতে লাগলো। এরপরে আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন মুখ জুড়ে একটা তেতো আস্বাদ আর সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা। সাংঘাতিক জখম পা দুটো উড়ু থেকে কেটে বাদ দিতে হয়েছে। বেঁচে থাকার প্রয়োজন যে আর কিসের জন্য সেটা অনুপমার বুঝে উঠতে পারছিল না। জোকার দীনবন্ধু রোডের গলিমুখে সাদা রঙের একটা অল্টো গাড়ি নিঃশব্দে এসে দাঁড়িয়ে রয়েছে। সেই বিকেল 5টা থেকে মোটামুটি নির্জন এই পাড়ার লোকজনের যাতায়াত এমনিতে অনেকটাই কম, তাই হয়তো বহিরাগত গাড়ি আর সওয়ারিদের দিকে কেউ নজর দিল না। রাত 8:30 নাগাদ এএসআই গৌরব হাই তুলে বলল, খিদে পাচ্ছে না স্যার? এই মরা জায়গাটাতে তো একটা খাবার দোকান পর্যন্ত নেই। সাব ইন্সপেক্টর সুব্রত মনে মনে হাসলেন। ইনভেস্টিগেশনের কাজে পাহাড় প্রমাণ ধৈর্য লাগে। এ ছোকরা এখনো অবধি সেসব রপ্ত করে উঠতে পারেনি। মুখে অবশ্য কিছু বললেন না। পিছনের সিটে ব্যাগে রাখা বিস্কুটের প্যাকেট বার করে গৌরবের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নাও, এখন আমাদের স্পট ছেড়ে বেরোনোটা উচিত হবে না। প্যাকেট ছিঁড়ে দুটো ক্রিম বিস্কুট মুখে চালান করে দিয়ে গৌরব বলল, আচ্ছা স্যার, এমনটা তো হতে পারে মেয়েটা এখানে এসেছিল, তারপরে হয়তো অন্য কোথাও চলে গেছে। হতে তো অনেক কিছুই পারে, কিন্তু পরপর 2 দিন এই স্পটেই ফোনটা অন হয়েছিল। এখানে মেয়েটার কিছু না কিছু ট্রেস একটা পাওয়া যেতে পারে। স্যার ভাবছিলাম পাড়ার বাড়ি বাড়ি ঢুকে মেয়েটার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে কেমন হয়। এখন মেয়েটি যদি কোনো চক্রের পাল্লায় পড়ে থাকে তবে এসব করে শুধু ওদের অ্যালার্ট করা হবে। তার থেকে রাতটা এখানেই বসে নজর রাখা যাক। আমার মন বলছে যে আজকের রাতটা খালি যাবে না। কাজে ব্যস্ত থাকায় সমরেশ নিজে আসতে পারেনি, তবে অফিসের পিয়নের হাত দিয়ে অনুপমের অর্ডার করা ড্রোন পাঠিয়ে দিয়েছে। নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে অনুপম নিশ্চিন্ত হলো এই জিনিসটা তার কাজে দেবে। উল্টো দিকের বাড়ির দিকে চেয়ে উত্তেজনায় অনুপম নিজের ঠোঁট কামড়ে ধরল। আজ রাত থেকে যন্ত্রটা ও বাড়ির ওপর নিঃশব্দে পাহারা দেবে, আর যা কিছু ঘটবে সেসব রেকর্ডিং করবে। অনুপমের শ্রান্ত চোখ দুটোকে ফাঁকি দেওয়া গেলেও অতন্দ্র এই যন্ত্রকে ফাঁকি দেওয়া অসম্ভব। এখন প্রয়োজন শুধু প্রতিপক্ষের একটা অসতর্ক মুহূর্তের। অব্যর্থ চাপড়ে একটা মশা নিকেশ করে গৌরব বলল, পুরো রাতটা যদি গাড়িতে বসে কাটাবেন ভেবেছিলেন স্যার, তবে আগে বলতে পারতেন। আর কিছু না হোক অন্তত 2 প্যাকেট চাউমিন, ফ্রাইড রাইস কিছু একটা তো নিয়ে আসতে পারতাম। মশাটা অনেকক্ষণ ধরে হুল ফোটাচ্ছিল না, তাই এত সময় লাগলো ওটাকে শেষ করতে। এক চান্সে কি মশা মারা অত সহজ? গায়ে বসিয়ে ব্যাটাকে আদর যত্ন করে খাওয়ালাম, তবে তো ধরা পড়ল। এতক্ষণ খালি পেটে ছিল, উড়ে বেড়াচ্ছিল। কাল হলো বেচারার পেট পুরে খেয়ে। পেট ভরে খেয়ে তুমিও তো ঝিমুবে, হয়তো 2 দণ্ড জিরিয়েও নিতে চাইবে।
কিন্তু তাতে কি আর কাজের কাজ হবে? গৌরব অবাক চোখে চেয়ে রয়েছে দেখে সুব্রত ফের বললেন, কাল সকালে এই কেসের ফাইন্ডিংস আমাকে বড়বাবুকে রিপোর্ট করতে হবে। বড়বাবু ডিসি কে করবেন, আর ডিসি জয়েন্ট কমিশনারকে। তিনি আবার কাকে করবেন ভগবান জানেন। তাই বলছি যে আমার এত বছরের সার্ভিস রেকর্ড দেখে হয়তো কোনো ভিআইপির গেট ডিউটিতে বসিয়ে দিলেও তোমাকে কিন্তু ভাই দুপুর রোদে শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সামলাতে হবে। সেটা কি খুব ভালো হবে? গৌরব ঢোক গিলে মাথা নাড়ল। সুব্রত একটা হাই তুলে আবার নির্জন রাস্তার দিকে চাইলেন। রাত প্রায় 11টা। গলিটা এমনিতেই নির্জন, আর রাতের সময় তো কথাই নেই। রাস্তার ধারে আলোগুলো নিভে গিয়ে পুরো পাড়াটা অন্ধকারে ছেয়ে গেছে। সুব্রতর একটু তন্দ্রা মতো এসেছিল। ঘুম কাটাবার জন্য পকেট থেকে চুইংগাম বার করে মুখে পুরে পাশে বসা গৌরবের দিকে চেয়ে যার পর নাই বিরক্ত হলেন। ছোকরা এতক্ষণ লম্বা লম্বা হাই তুলছিল, আর এখন নাক ডাকতে শুরু করেছে। পুলিশ লাইনে যে এর ভবিষ্যৎ অন্ধকার, সে বিষয়ে সুব্রতর মনে বিন্দু মাত্র সন্দেহ নেই। গাড়ির দরজা খুলে সুব্রত বাইরে বেরিয়ে এলেন। একটু হালকা হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই দেখে রাস্তার ধারে খোলা ড্রেনের দিকে এগিয়ে গিয়ে সুব্রত নিজের কাজ শুরু করল। মূত্রের বেগ শান্ত হতে একটা স্বস্তির শ্বাস ফেলে খোলা আকাশের দিকে চেয়ে হঠাৎ যেন চমকে উঠলেন। গৌরবকে ধাক্কা মেরে তুলে দিয়ে বললেন, গৌরব, ওপর দিকে চেয়ে দেখো তো, দেখো তো ওটা কি? ওই দোতলা বাড়ির ব্যালকনিতে জিনিসটা কি? ধাক্কা খেয়ে গৌরবের কাঁচা ঘুম ভেঙে গেছে। চোখ চুলকাতে চুলকাতে সুব্রতর তর্জনী অনুসরণ করে বিস্মিত কণ্ঠে বলল, খেলনা হেলিকপ্টার নাকি স্যার? আরে বুঝতে পারছো না? ওটা একটা ড্রোন, নাইট ভিশন ক্যামেরা লাগানো রয়েছে। এই জিনিসটা তো স্পাইং করার কাজে লাগে। এখানে কি করছে? সুব্রতর উত্তেজনা এবার গৌরবের মধ্যেও ছড়িয়ে পড়ল। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে যাচ্ছিল। সুব্রত বাধা দিল, না, যেমন বসে আছো তেমন থাকো। সুব্রত নিজেও ততক্ষণে গাড়ির মধ্যে ঢুকে পড়েছেন। ফিসফিস করে বললেন, আমাদের উপস্থিতি যেন টের না পায়। আর হ্যাঁ, ক্যামেরাটা বার করে রেকর্ড করো তো। ওটার পিছনে যে আছে তাকে খুঁজে বের করতে হবে। মিনিট 15 নির্দিষ্ট লাইনে পাক খেয়ে ড্রোন এবার পিছু হটল। নিঃশব্দে উড়ে গিয়ে উল্টো দিকের ফ্ল্যাট বাড়ির বারান্দায় প্রবেশ করল। সুব্রত চাপা স্বরে বললেন, গৌরব, গৌরব কুইক, ওই যে ফ্ল্যাটটা থেকে ড্রোন অপারেট করা হয়েছে, পুরো বেআইনি কাজ। চলো, লোকটাকে গিয়ে হাতে নাতে ধরবো। ক্যামেরা কিছু রেকর্ড করেছে। অনুপম উগ্র কৌতূহলে ভিডিও দেখছিল। হঠাৎ দরজায় তুমুল করাঘাতের শব্দে চমকে উঠল। ঘড়ির দিকে চেয়ে অনুপমের বিস্ময় চরমে পৌঁছালো। রাত 11:30। এই সময় কে আসতে পারে? হাতে ধরা ড্রোনটা দ্রুত হাতে আলমারির মধ্যে রেখে পাল্লা বন্ধ করে দিল। টবি ইতিমধ্যে দরজার সামনে গিয়ে তর্জন গর্জন করতে শুরু করে দিয়েছে। টবিকে শান্ত হতে বলে অনুপম দরজায় গিয়ে আই হলে চোখ রাখল। দরজার বাইরে তখন দুজন লোক দাঁড়িয়েছিল। একজন মধ্যবয়স্ক ব্যক্তি, অন্যটি যুবক। লোক দুটি অধৈর্য হয়ে দরজায় ধাক্কা দিচ্ছিল। অনুপম দরজা সামান্য ফাঁক করল, কিন্তু লোহার গেট খুলল না। লোক দুটি ওকে দেখতে পেয়েছে। পকেট থেকে আইডেন্টিটি কার্ড বার করে অনুপমের চোখের সামনে নাচিয়ে বলল, আমরা পুলিশের লোক, থানা থেকে আসছি, দরজা খুলুন। সুব্রত অনুপমের দিকে বিস্মিত দৃষ্টে চেয়ে বলল, আপনি ইনভ্যালিড। পরক্ষণে সামলে উঠে পুলিশি মেজাজে বললেন, লুকিয়ে ড্রোন দিয়ে উল্টো দিকের বাড়িতে স্পাইং করছিলেন। আপনি জানেন না যে এটা একটা ক্রিমিনাল অফেন্স? অনুপমের মাথায় এলো না এখানে কিভাবে আত্মপক্ষ সমর্থন করা যেতে পারে। তার থেকে ঝেড়ে অস্বীকার করাটাই সুবিধেজনক। গলা খাকরে অনুপম মৃদু স্বরে বলল, আপনি বোধহয় ভুল দেখেছেন, তেমন কিছু তো। অনুপমের কথা শেষ হবার আগেই সুব্রত হাতের স্মার্টফোনে ভিডিও চালিয়ে অনুপমের চোখের সামনে মেলে ধরল।
স্পষ্ট দেখা যাচ্ছিল যন্ত্রটা বার কয়েক পাক খেয়ে সোজা অনুপমের বারান্দার ভিতরে এসে ঢুকে গেল। সুব্রত চোখ গরম করে বলল, এরপরেও আপনি অস্বীকার করতে চান? মিথ্যা বলার জন্য অনুপম ইতিমধ্যে লজ্জিত বোধ করতে শুরু করেছে। মাথা নিচু করে বলল, না, করছি না। ড্রোনটা আমি অপারেট করছিলাম। তবে আপনি যেমনটা ভাবছেন তেমন কিন্তু কিছু নয়। ওই বাড়িতে একজোড়া যুবক যুবতীর বসবাস। ওদের আচরণ আমার প্রথম থেকেই কেমন সন্দেহজনক ঠেকছে। পুলিশের কাছে যেতে হলে তো প্রমাণের দরকার হবে, আর সেই প্রমাণ জোগাড় করার উদ্দেশ্যেই ড্রোনটা পাঠিয়ে ভিডিও তুলছিলাম, যেটা আপনাদের চোখে ধরা পড়ে গেছে। কিরকম আচরণ না শুনি একটু। অনুপম সামান্য ইতস্তত করে গত কয়েকদিনের অভিজ্ঞতা বিশদে বয়ান করল। শুনে টুনে পুলিশ দুজন একে অপরের দিকে চেয়ে মুচকি হেসে বলল, সারাদিন ঘরে বসে থেকে আপনার মাথাটা যে বিগড়েছে সেটা বুঝতে পারছি। অনুপম এমন কিছুই আশঙ্কা করছিল। আহত স্বরে বলল, তবে আর কি বলবো, যা ভালো বোঝেন করুন। সুব্রতর হঠাৎ কিছু মনে পড়তে পকেট থেকে ফোনটা বার করে অনুপমের সামনে ধরে বলল, এই মেয়েটা ছবি দেখে বলুন তো, একে পাড়া দেখেছেন? আরে আরে এই মেয়েটার কথাই তো বলছি। আমার চোখের সামনে এরই অ্যাক্সিডেন্ট হতে দেখেছি আমি। মেয়েটাকে শেষ কবে দেখেছেন আপনি? 2 দিন আগেই দেখেছি, বেশ রাতের দিকে। সুব্রত গৌরবের দিকে ফিরে বললেন, চলো চলো উল্টো দিকের বাড়িতে গিয়ে রেড মারতে হবে। আর আপনি সামনের এই বারান্দায় বসে থাকুন, দরকার পড়লে আপনাকে ডাকবো। আর আপনি কিন্তু এখন এই কেসটার প্রাইম উইটনেস। পরপর 3 বার কলিং বেল টেপার পরও যখন সারা শব্দ পাওয়া গেল না, সুব্রত গৌরবের দিকে ফিরে বলল, এভাবে হবে না, দরজায় ধাক্কা মারো তো। অবশ্য গৌরব কিছু করে ওঠার আগেই ভিতর থেকে পুরুষ কণ্ঠের মৃদু শব্দ কানে ভেসে এলো, কে? দরজা খুলুন, থানা থেকে আসছে। আবার অসহ্য প্রতীক্ষা। মিনিট 4 পর দরজার সামনে মৃদু পায়ের শব্দ টের পাওয়া গেল। কাঠের দরজা সামান্য ফাঁক হল। একজন পুরুষের আবছা অবয়ব দেখা গেল। কণ্ঠস্বরে প্রচুর বিরক্তি ঢেলে পুরুষটি বলল, কি ব্যাপার? দরজা খুলতে এত দেরি করছেন কেন? আমরা পুলিশের লোক, বিশেষ প্রয়োজনে এসেছি। দরজা এবার খুলে গেল। চোখের সামনে যে যুবকটি এসে দাঁড়িয়েছে তাকে দেখে গৌরব ভীষণ চমকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুব্রত চোখের ইঙ্গিতে ওকে শান্ত হতে বলে। সুর পাল্টে অমায়িক স্বরে বলল, এত রাতে ডিস্টার্ব করলাম, প্লিজ কিছু মনে করবেন না। একটু ভিতরে গিয়ে বসা যায়? মানে বাকি কথা ওখানেই হবে না হয়। লোকটি যেন অনিচ্ছা সত্ত্বেও রাস্তা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আসুন। একতলায় সিঁড়ির নিচে অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা চেয়ার পড়েছিল। যুবকটি তার একটির সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ওদের বসতে বলল না। সুব্রত নিজেই চেয়ার টেনে বসলেন আর গৌরবকেও বসতে ইঙ্গিত করলেন। লোকটির দিকে হাসি মুখে চেয়ে বললেন, বিরক্ত করলাম তাই না? কেন এসেছেন? পুলিশের ডিউটি মশাই, কি আর বলবো। কেউ কিছু কমপ্লেন করলো আর অমনি আমাদের ঘোড়ায় জিন দিয়ে ছোটা শুরু হলো। এ দেখুন না, আপনার উল্টো দিকের ফ্ল্যাট বাড়ির দোতলায় যে প্রতিবন্ধী ভদ্রলোক থাকেন, তিনি হঠাৎ আমাদেরকে ডেকে বলে বসলেন যে আপনাদের এই বাড়িতে নাকি সন্দেহজনক সব ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগে একটি মেয়ে নাকি গাড়ির তলায় গিয়েও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আর তারপর কয়েকদিন আগে আপনারা নাকি একটা বাচ্চা এনে হাজির করেছিলেন। এরপর ঘন্টা কয়েক পরে অন্য একটি বাচ্চার ডেড বডি পাওয়া গেছে জঞ্জালের ভ্যাটের মধ্যে। এইসব ফালতু কথাবার্তা আর কি। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যেন এবার সামান্য চমকে উঠল। ওর চোখের তলায় ঝলসে ওঠা হিংস্র অভিব্যক্তি সুব্রতর চোখ এড়ালো না। যুবকটি প্রত্যুত্তর করছে না দেখে সুব্রতই ফের বললেন, আচ্ছা, এখানে আর কে থাকে? আপনার স্ত্রী? আমি একাই থাকি। তবে যে ভদ্রলোক বললেন যে উনি এখানে একটি মেয়েকে দেখেছেন। বাজে কথা।
বাজে কথা বলেছে। যুবকটি হঠাৎ যেন হিংস্র জন্তুর মতো গর্জন করে উঠল। এক মুহূর্তের জন্য পিলে চমকে গেলেও সামলে নিতে সুব্রতর দেরি হলো না। নরম স্বরে বলল, তবে কি জানেন, অভিযোগ যখন এসেছে তখন বাড়িটা একবার সার্চ করে দেখতেই হবে। তাই বলছিলাম একটু কোঅপারেট করুন, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, চাবি নিয়ে আসছি। যুবকটি সামনে থেকে সরে যেতেই গৌরব চাপা উত্তেজিত স্বরে বলল, স্যার চিনতে পেরেছেন? এই সেই সল্টলেকে পাওয়া লাশের কার্বন কপি। আর কি পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় দেখা গেছে। মেয়েটাকে ওইখানেই পাওয়া যাবে সেটা আমি নিশ্চিত। তোমার রিভলভারটা ফুললি লোডেড তো? গৌরব সম্মতিসূচক মাথা নাড়তে সুব্রত নিচু স্বরে বলল, অ্যালার্ট থাকো। আমার মন বলছে আজ এই স্পটে সিরিয়াস কিছু ঘটবেই। সাজানো গোছানো দোতলার ঘরগুলো ঘুরে ফিরে কিছুই পাওয়া গেল না। ছাদে গিয়ে চিলেকোঠা ঘেটেও কিছু হাতে এলো না। বাধ্য হয়েই ওদের আবার নিচের তলায় ফেরত আসতে হলো। যুবকটি বলল, হয়েছে, এবার আপনারা আসুন। সুব্রত হাসি মুখে আলাপ জমাবার চেষ্টা করে বললেন, আচ্ছা মশাই, আপনি একা মানুষ, তা এত বড় বাড়িতে আপনার বোর লাগে না? যুবকটি বাইরের দরজার দিকে ইঙ্গিত করে বলল, আপনাদের কাজ হয়ে গিয়ে থাকলে যেতে পারেন। সুব্রত এসব কথা গায়ে না মেখে বলল, এক কাপ চা খাওয়াতে পারেন দাদা? খুব খেতে ইচ্ছে করছে। এদিকে আবার এত রাতে চায়ের দোকান খোলা পাওয়াই মুশকিল। আমি চা খাই না। আচ্ছা বেশ, তো জল তো খান। একটু জল দেবেন, ভীষণ তেষ্টা পেয়েছে। যুবকটি ওদের দুজনের মুখের উপর ক্রুদ্ধ দৃষ্টি হেনে দুমদাম পা ফেলে ভিতরের দিকে চলে গেল। গৌরব চিন্তিত মুখে বলল, মেয়েটাকে তো পাওয়া গেল না স্যার। খালি হাতে ফিরছি না হে, মক্কেলটাকে আর একটু বাজিয়ে দেখা যাক। সুব্রত গৌরবের কানে কানে কিছু বললেন। যুবকটি জলের গ্লাস নিয়ে এসেছেন। সুব্রত বেশ একটু সময় নিয়ে জলের গ্লাসটা খালি করল। গ্লাস ফেরত দিতেই যুবকটি অসহিষ্ণুভাবে বলল, এবারে আসুন। পুলিশ দুজন এবারে পিছন ফিরে দরজার দিকে এগিয়ে গেল। যুবকটি দরজা বন্ধ করতেই যাচ্ছিল। সুব্রত নাটকীয়ভাবে ফিরে বললেন, ও হ্যাঁ, ভালো কথা, আমরা এই মেয়েটাকে খুঁজছি। দেখুন তো চিনতে পারেন কিনা। স্মার্টফোনের স্ক্রিনে রিয়ার ছবি যুবকটির মুখের সামনে মেলে ধরলেন সুব্রত। যুবকটি এক ঝলক দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না, চিনি না, দেখিনি। সুব্রত লোকটির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ফের বললেন, ঠিক আছে, তবে এই লোকটাকে তো আপনি নিশ্চয়ই চিনবেন। মোবাইলের স্ক্রিনে এবারে যে ছবিটা দেখা গেল সেটা দেখে যুবকটির মুখের রক্ত মিলিয়ে হঠাৎ পাংশু বর্ণ ধারণ করল। তীক্ষ্ণ কণ্ঠে সুব্রত বলে উঠল, সল্টলেকে যে বেওয়ারিশ লাশটা পাওয়া গিয়েছিল সেটাই ঠাকুর পুকুরে জ্যান্ত ঘুরে ফিরে বেড়াচ্ছে কি করে ভাই? যুবকটি অতর্কিতে আক্রমণ করে বসল। সুব্রত একেবারেই তৈরি ছিল না। থুতনিতে জোরদার ঘুষি খেয়ে মেঝেতে ছিটকে পড়ল। গৌরব ছোড়াটা এমনিতে নরবরে গোছের হলেও আজকে বিপদের মুহূর্তে তৎপরতা দেখিয়ে বসল। মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণ করে ফেলল। মুঠো পাকিয়ে ছেলেটির নাকে একটা জোরদার ঘুষি চালিয়ে দিতেই ছেলেটি যেন থতমত খেয়ে গেল। গৌরব এবারে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে বুট পরা পা দিয়ে প্রবল লাথি হাঁকড়াতে যুবকটি এক হাত দূরে ছিটকে পড়ল। সুব্রত ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। থুতনিতে হাত বুলাতে বুলাতে বললেন, সাবাস গৌরব, ঠিক সময় স্ট্রাইক করেছো। সুব্রত এবার পকেট থেকে রিভলভার বার করে যুবকটির দিকে এগিয়ে গেলেন। ওর চুলের মুঠি খামচে ধরে কপালে বন্দুক ঠেকিয়ে দাঁতে দাঁত পিষে বললেন, মেয়েটাকে কোথায় দেখেছিস বলে দে, নলে থেকে গুলি করে মারলেও এখানে দেখার কেউ নেই। যুবকটি হঠাৎ উৎকট ভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল,
দেখবেনই যখন, তখন চলুন। ছেলেটি ধীরে সুস্থে উঠে দাঁড়ালো, তবে সুব্রত চুলের গোছে ঢিলে দিল না। যুবকটি সোজা গিয়ে ঘরের কোনায় দেয়াল ঘেঁষে থাকা একটা ঢাউস আলমারিতে সামান্য ঠেলা দিতেই তলার ছোট ছোট চাকাগুলো ঘুরে আলমারিটা সরে গেল। পুলিশ দুজন বিস্মিত চোখে দেখল দেয়ালের গায়ে দুটো কাঠের পাল্লা। এতক্ষণ আলমারিটার জন্য টের পাওয়া যায়নি। দরজায় চাপ দিতেই পাল্লা দুটো সশব্দে ফাঁক হয়ে গেল। ভিতরে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে সিমেন্ট বাঁধানো সিঁড়ি নিচের দিকে চলে গেছে। সুব্রত কৌতূহলী স্বরে বলল, আরে এ তো দেখছি বেসমেন্ট, লুকিয়ে রাখার আদর্শ স্থান। কেমন অন্ধকার দেখেছেন স্যার? আমাদের আলোর দরকার হয় না, আমরা অন্ধকারেই ভালো দেখি। তুই আগে যাবি, আমরা ফলো করব। পালাবার চেষ্টা করলে কিন্তু গুলি করে ঠ্যাং খোঁড়া করে দেব বলে দিলাম। সরু সিঁড়ি দিয়ে সতর্ক পা ফেলে দলটা একসময় নিচে চলে এলো। সুব্রত আর গৌরবের মোবাইলের টর্চ থেকে দুটো লম্বালম্বি আলোর রেখা বেসমেন্টের ভিতর একটা ফ্যাকাশে আলোর বৃত্ত তৈরি করলো। বিশ্রী পচা দুর্গন্ধে ওদের দুজনেরই বমি পেয়ে যাচ্ছিল। সুব্রত থুক করে একদলা থুতু ফেলে বলল, এই গন্ধটা আবার কিসের? দারুণ না গন্ধটা? আমি যখন তন্দ্রায় আচ্ছন্ন হয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, আমরা কিন্তু ঘুমাই না। ঘুমিয়ে পড়লে গন্ধটা আমাদের এভাবে মাতিয়ে রাখতে পারতো না। এখানে আমার ঠিক লাগছে না স্যার, ফেরত যাই, চলুন, ব্যাকআপ নিয়ে আবার আসবো। সুব্রত গৌরবের কথায় গুরুত্ব না দিয়ে চিৎকার করে বলল, মেয়েটা কোথায়, তাড়াতাড়ি বল। আপনার চোখ নেই তাই আপনি দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি। উপরের দিকে আলো ফেলুন। সুব্রত টর্চের আলো উপরের দিকে ফেলে এবারে যে দৃশ্য দেখল তাতে ভয়ে বিস্ময়ে বিহ্বল হয়ে পড়ল। লোহার আঁকশি দিয়ে কড়িবর্গার সঙ্গে ঝুলিয়ে রাখা আছে একটি তরুণী মেয়ের মুন্ডহীন মৃতদেহ। দেহটিতে ইতিমধ্যে বিশ্রী পচন ধরেছে। যে পচা দুর্গন্ধে ওদের বমি পেয়ে গেছিল, সেই গন্ধের উৎস এখন সুব্রতর চোখের ঠিক সামনে। যুবকটি এবার নির্বিকার স্বরে বলল, মুন্ডুটা এখানেই কোথাও রয়েছে, খুঁজে দেখতে হবে। নিজের অজান্তেই রিভলভারের ট্রিগারে সুব্রতর আঙুল চলে গেল। বন্দুকের নল যুবকটির কপালে ঠেকিয়ে সুব্রত হয়তো ঘোড়া টিপেই দিত, কিন্তু তখনই গৌরবের প্রাণান্তকর আর্তনাদ কানে যেতে পিছন ঘুরে তাকাতে বাধ্য হলেন। গৌরবকে তখন অদ্ভুত একটি জীব আক্রমণ করেছে। জন্তুটার সঙ্গে যুঝতে না পেরে গৌরব হুড়মুড়িয়ে মেঝের ওপর ছিটকে পড়ল। তবে ততক্ষণে রিভলভার থেকে এক রাউন্ড গুলি চালিয়ে দিয়েছে। সুব্রত দেখে হতবাক হয়ে গেল। বুলেট জিপটির শরীর এফোর ওফোর করে বেরিয়ে গেল, কিন্তু তাতেও ভয়ঙ্কর প্রাণীটির বিন্দু মাত্র টসকালো না। হিংস্র গর্জন করে বিকট জিপটি গৌরবের উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরির মতো ধারালো নখগুলি ওর কাঁধ আর গলার নরম মাংসে বিঁধে দিল। মট করে একটা শব্দ শোনা গেল। ডাইনি গৌরবের কাঁধের কলার বোন বজ্র মুষ্টিতে ধরে ভেঙে দুটুকরো করে ফেলল। গৌরবের গলা দিয়ে ক্ষীণ আর্ত চিৎকারের সঙ্গে দলা দলা ফেনা আর রক্ত বেরিয়ে এলো। চোখের সামনে এই নারকীয় দৃশ্য দেখে সুব্রতর গা গুলিয়ে এলো। রিভলভার তুলে এক এক করে 3টে গুলি সুব্রত দাগিয়ে দিল জন্তুটাকে লক্ষ্য করে। জন্তুটা এবার মুখ তুলে সুব্রতর দিকে চাইল।
সুব্রতর কাঁপা কাঁপা হাতের মুঠো হতে রিভলভারটা টুপ করে খসে পড়ল। ওটা কোনো জন্তু নয়, না মানুষও নয়। সুব্রতর ছানা বড়া হয়ে যাওয়া চোখের সামনে যেটা এখন দাঁড়িয়ে রয়েছে সেটা না মানুষ না পশু, বরঞ্চ উভয়ের মিলিত অদ্ভুত হিংস্র বন্য চেহারার একটা ডাইনি। পরপর এতগুলো গুলি খেয়েও ডাইনি দিব্যি আছে। হঠাৎ সুব্রত টের পেল তাকে পিছন থেকে কেউ বজ্র পেশনে চাপটে ধরেছে। হাঁসফাঁস করতে করতে সুব্রতর গলা এবার বুজে এলো। ডাইনি নিজের টেরা বেঁকা আঙুল দিয়ে সুব্রতর কণ্ঠ নালি চেপে ধরল। শুনছিলেন রক্তখাকি, রচনা সঞ্জয় ভট্টাচার্য, সমগ্র পরিচালনা অনিরুদ্ধ ও চিঞ্জিত, প্রচ্ছদ পরিকল্পনায় সৌম্যদীপ, আবহ পরিচালনা অনিরুদ্ধ। গল্প কিন্তু এখনো অনেক বাকি, শুনতে থাকুন রক্তখাকি।